আচ্ছা বেশ, চুপ করো, অনেক কথা হয়ে গেছে। আস্তে একটু পড়া ধরে নি, ঠিক আছে? আজকে মক টেস্ট দিয়ে দিয়েছো, স্কোর তো ভালোই করেছো আর কি, সেটা নিয়ে আর বলার অপেক্ষা রাখে না। চলো এদিক থেকে শুরু করি আর কি। রাজু, ভারতীয় সংবিধানের যে প্রথম পার্ট ছিল আর কি, সেই প্রথম পার্টে কতগুলো ধারা ছিল? কতগুলো ধারা ছিল, মানে কয়টা ধারা ছিল প্রথম পার্টে? কতগুলো ধারা ছিল? চারটে ধারা ছিল প্রথম পার্টে, চারটে ধারা ছিল আর কি। আচ্ছা সুরিয়া বলবে, সুরিয়া বলো যে আমাদের সংবিধান যখন কার্যকর হয় তখন আমাদের যে সংবিধান ছিল সেই সংবিধানে পার্ট কতগুলো ছিল, মানে অধ্যায় কতগুলো ছিল? 22টা। পড়াশোনা তো সেরকমই হচ্ছে নাকি? পরের দিক থেকে সুমনা, হ্যাঁ সহজেই ধরবো, ঠিক আছে। সুমনার জন্য প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমাদের সংবিধান কবে কার্যকর হয়? খুব সহজ প্রশ্ন। 1950 সালের 26শে জানুয়ারি, ঠিক আছে। আরতির জন্য প্রশ্ন, 26শে জানুয়ারি আমরা কি দিন হিসেবে পালন করি? রিপাবলিক ডে, ভেরি গুড, ঠিক আছে। 26শে জানুয়ারি সেই দিনটাকে আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করি আর কি। আচ্ছা এখান থেকে রুমাইয়ার জন্য প্রশ্ন আর কি, 15ই আগস্ট আমরা কি ডে হিসেবে পালন করি? তারপরও ভয় করছে আর কি, তাহলে কি করে হবে? হ্যাঁ, ঠিক আছে, ভয় করা যাবে না। দেখো আমরা সংবিধান যদি দেখি, আমাদের যে সংবিধান বইটা রয়েছে সেই সংবিধান বই আমরা কি দেখেছিলাম? সেই সংবিধান বই আমাদের শিডিউল কতগুলো ছিল? শিডিউল যদি দেখি, শিডিউল আগে ছিল হচ্ছে 8টা, আর এখন বেড়ে গিয়ে কয়টা হয়েছে? 12টা। শিডিউল আগে ছিল 8টা, এখন বেড়ে গিয়ে কয়টা হয়েছে? 12টা। আর আমরা যদি পার্টের কথা যদি বলি, পার্ট বর্তমানে, পার্ট আগে কয়টা ছিল? 22টা, এখন বেড়ে গিয়ে কয়টা হয়েছে? 25টা আর কি। আর আমরা যদি আর্টিকেলের কথা যদি বলি, আর্টিকেল, আর্টিকেল আগে কয়টা ছিল? এখন বেড়ে গিয়ে কয়টা হয়েছে? 448টা প্লাস আর্টিকেল হয়েছে। এখানে দেখো বেড়েছে না, সব জায়গায় কি হয়েছে? যে শিডিউল বেড়েছে, পার্ট বেড়েছে, আর্টিকেল বেড়েছে। এবার এই যে বেড়েছে, কোনো না কোনো সংশোধন তো হয়েছে, সংশোধন হওয়ার পর বেড়েছে। তো টোটাল কতগুলো সংশোধন হয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত যদি অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধনের কথা বলি, এখনো পর্যন্ত অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন কতগুলো হয়েছে? সংশোধন হয়েছে 106টা, 108টা, 106টা। এখনো পর্যন্ত 106টা সংশোধনে এই এতগুলো জিনিস বেড়েছে। এবার আমরা শুরু করেছিলাম, শিডিউল তো আমরা পড়ে নিয়েছি 12টা, আর আমরা পার্ট শুরু করেছিলাম। আমাদের যে ফার্স্ট পার্ট ছিল সেই ফার্স্ট পার্ট আমরা পড়েছিলাম না? ফার্স্ট পার্টে আমাদের কি বলা ছিল? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি আর কি। ফার্স্ট পার্টে আমাদের কি ছিল? যে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ভারত ও তার ভূখণ্ড। তাহলে আমাদের যে ফার্স্ট পার্ট ছিল, ফার্স্ট পার্টে কি বলা ছিল? যে ভারত এবং তার ভূখণ্ড। এবং এই ফার্স্ট পার্টে যদি দেখো আমাদের ধারা কতগুলো ছিল ফার্স্ট পার্টে? 1 2 3 4, টোটাল কটা ধারা? টোটাল 4টে ধারা আর কি। যেমন আমি বলেছিলাম আমাদের যে সংবিধান বইটা আছে সেই সংবিধান বইয়ে পার্টগুলো, অধ্যায়গুলোকে পরপর দেওয়া আছে, আর প্রত্যেকটা অধ্যায়ে কি রয়েছে? প্রত্যেকটা অধ্যায়ে ধারাগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। যেমন তোমরা যদি দেখো আর কি, তোমরা যদি কোনো বই যদি দেখো আর কি, যেমন আমি এর আগের দিন বলছিলাম না যে মনে করো জিওগ্রাফি বই দেখছো আর কি, তো জিওগ্রাফি দেখবা সূচিপত্রে কি লেখা থাকে? সূচিপত্রে প্রথমে লেখা থাকে দেখবা ভারতের, ভারতের নদী, ঠিক আছে, ভারতের নদী দেখবা 1 থেকে 10 পাতা এরকম লেখা থাকে না? তারপর দেখবা ভারতের জলবায়ু, ভারতের জলবায়ু 10 পাতা থেকে 20 পাতা এরকম লেখা থাকে। তো ঠিক একই রকম ভাবে আমাদের যে সংবিধান বইটা আছে সেই সংবিধান বইটাতে যে প্রথম যে পার্টটা আছে, মানে প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায়ের নাম কি? ইউনিয়ন ইটস টেরিটরি, মানে হচ্ছে ভারত ও তার, ভারত ও তার ভূখণ্ড আর কি। তো এই যে প্রথম যে অধ্যায়, প্রথম যে অধ্যায়টা রয়েছে সেই প্রথম অধ্যায়ে কতগুলো তোমার পাতা আছে বা কতগুলো ধারা আছে?
টোটাল তোমার 4টে ধারা আছে। যেমন বইতে তুমি যদি দেখো আর কি, ভারতের নদী 1 থেকে 10 পাতা, তারপর ভারতের জলবায়ু 10 থেকে 20 পাতা। ঠিক একই রকম ভাবে প্রথম অধ্যায়ে 1 থেকে 4টে আর্টিকেল, দ্বিতীয় অধ্যায়ে 5 থেকে 11 পর্যন্ত আর্টিকেল, তৃতীয় অধ্যায়ে 12 থেকে তোমার 35 পর্যন্ত আর্টিকেল, চতুর্থ অধ্যায়ে 36 থেকে 51 পর্যন্ত আর্টিকেল, পঞ্চম অধ্যায়ে 51 থেকে 152 পর্যন্ত আর্টিকেল। এভাবে পরপর অধ্যায়গুলোর মধ্যে আর্টিকেল গুলো ভাগ করা আছে। তো আমরা প্রথম যে অধ্যায় এবং সেই প্রথম অধ্যায়ে আমরা টোটাল 4টে আর্টিকেল দেখেছিলাম। তো প্রথম যে আর্টিকেলের যদি কথা বলি, এই যে ফার্স্ট আর্টিকেলে কি ছিল? আর্টিকেল নাম্বার ফার্স্ট, আর্টিকেল অন, আর্টিকেল মানে হচ্ছে কি ধারা। তাহলে ধারা 1-এ কি ছিল বলো? ধারা 1-এ 1 নম্বর ধারায় কি বলা হয়েছে? 1 নম্বর ধারায় বলা হয়েছে কি আমাদের ভারতকে, ঠিক আছে, একটি অঙ্গরাজ্য সমূহের দেশ বলা হচ্ছে, অর্থাৎ ইউনিয়ন অফ স্টেটস। ঠিক আছে, মানে আমাদের ভারতবর্ষকে একটা ইউনিয়ন বলা হয়েছে, মানে ইউনিয়ন অফ স্টেটস, হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আমাদের ভারতকে 1 নম্বর ধারায় কি বলা হয়েছে? ইউনিয়ন অফ স্টেটস। এবার এই যে ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে এর বাংলা হচ্ছে কি সংঘ। ইউনিয়ন মানে কি? এর বাংলা কি? এর বাংলা হচ্ছে সংঘ। এবার আজকের মক টেস্টে ফেডারেল বলে একটা শব্দ পেয়েছিলাম। আজকের মক টেস্টে একটা ফেডারেল বলে শব্দ পাওনি? তো ফেডারেল আর এই ইউনিয়ন, এই দুটোর মধ্যে একটু পার্থক্য বোঝো। একটা হচ্ছে কি ফেডারেল ভার্সেস এই ইউনিয়ন। এই দুটোরই যদি বাংলা মিনিং দেখো না, এই ফেডারেল মানেও কিন্তু সংঘ, ফেডারেল মানেও কি সংঘ। ঠিক আছে, ফেডারেল মানে কি? ফেডারেল মানেও সংঘ, আবার ইউনিয়ন মানেও সংঘ। তো আমাদের ভারতবর্ষ কি ইউনিয়ন অফ স্টেটস, আর যদি আমেরিকা যদি দেশটা দেখো, আমেরিকা হচ্ছে ফেডারেল অফ স্টেটস আর কি। এটা হচ্ছে কি আমেরিকা যদি দেখো, আমেরিকা যদি দেখো, ওখানকার যে স্ট্রাকচার সেটা হচ্ছে কি ফেডারেল অফ স্টেটস। একটু বিষয়টিকে ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা যদি ইউনিয়ন, আমাদের ভারতের যদি কথা বলি, আমাদের ভারতবর্ষে কতগুলো রাজ্য আছে অ্যাট প্রেজেন্ট? 28টা রাজ্য আছে। আর ইউটি কতগুলো আছে? 8টি ইউটি রয়েছে, তাই না? এই যে 28টা রাজ্য এবং 8টি ইউটি, এগুলোরও কিন্তু উল্লেখ আমাদের প্রথম আর্টিকেলেই বলা হয়েছে। ঠিক আছে, প্রথম আর্টিকেলেই বলা হয়েছে। দেখো, তাহলে ইউনিয়ন এবং ফেডারেলের মধ্যে আমরা পার্থক্য বুঝি। আমাদের ভারতবর্ষে যে 28টা রাজ্য রয়েছে এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, এই যে 28টা রাজ্যের কিন্তু পতাকা একই, আলাদা পতাকা কি দেখতে পাও? আলাদা পতাকা দেখতে পাও না। আচ্ছা, 28টা রাজ্যের নাগরিকত্ব কি আলাদা? আমরা কি কখনো বলি যে আমরা পশ্চিমবঙ্গের নাগরিক বলি, নাকি আমরা ভারতের নাগরিক এরকম বলি? ভারতের নাগরিক। আচ্ছা দেখবো আমাদের যে আধার কার্ড রয়েছে সেখানে কি লেখা থাকে? ভারতের নাগরিক লেখা থাকে না? অর্থাৎ আমরা নাগরিকত্ব পেয়েছি আমরা ভারতের, অর্থাৎ আমরা ভারতেরই নাগরিক। ঠিক একই রকম ভাবে যদি দেখো, আমাদের ভারতবর্ষের যে 28টা রাজ্য, 28টা রাজ্যের জাতীয় সঙ্গীত কি এক না আলাদা? একই, আলাদা, একই, তাই না? আলাদা তো নয়। একই রকম ভাবে যদি দেখো, এই যে 28টা রাজ্য রয়েছে, 28টা রাজ্যের মধ্যে কোন রাজ্য যদি বলে আলাদা হতে পারবো, আলাদা হয়ে যাবো আর কি, সে কি পারবে? সে পারবে না আর কি। তো এটাই হচ্ছে ইউনিয়ন, এটা হচ্ছে কি ইউনিয়ন। যেমন তোমরা কলেজে পড়ছো না, কলেজে দেখবা ইউনিয়নের দাদারা থাকে, তাই না? একটু র্যাগিং টাইপের একটু চাপাইন দেয় আর কি। ঠিক আছে, তো ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে ওরা সবাই মানে ঐক্যবদ্ধভাবে, ঠিক আছে, সংঘভাবে এক জায়গায় রয়েছে, তার জন্যই তারা পাওয়ারফুল বেশি, তার জন্যই পাওয়ারফুল বেশি। মানে ইউনিয়ন মানে কি একা আছে নাকি একাধিক জন আছে আর কি? একাধিক জন আছে এবং তারা সবাই একসঙ্গে আছে, সংগঠিত ভাবে আছে, একটা সংঘ রূপে আছে আর কি। সেই জন্য তারা পাওয়ারফুল, তারা যা করে সেটাই সব আর কি, তাই না? আমাদের ভারতবর্ষ হচ্ছে কি একটা ইউনিয়ন, 28টা রাজ্য একসঙ্গেই থাকবে। কেউ যদি চায় আলাদা হবো, আলাদা হতে পারবে? পারবে না। কেউ যদি চায় আলাদা জাতীয় সঙ্গীত করব, পারবে? পারবে না। কেউ যদি চায় আলাদা পতাকা বের করব, পারবে? পারবে না আর কি। ঠিক আছে, একই রকম ভাবে তুমি যদি আমেরিকার কথা যদি দেখো, আমেরিকাতে আমি বলেছিলাম যে 50টা স্টেট রাজ্য আছে। আমেরিকাতে কয়টা রাজ্য আছে? 50টা রাজ্য আছে। 50টা রাজ্যের পতাকা আলাদা। ঠিক আছে, 50টা রাজ্যের যদি সংবিধান দেখো আলাদা আর কি। 50টা রাজ্যের তোমার যদি নাগরিকত্ব যদি দেখো, নাগরিকত্ব আলাদা আর কি। এবং এই 50টা রাজ্যের মধ্যে যে কোনো রাজ্য যদি মনে করো আলাদা হতে চাই, সে আলাদা নিমেষে হতে পারবে। মানে তারা 50টা রাজ্য একটু একটু করে ক্ষমতা দিয়ে তারা তাদের সরকারটাকে বানায়। ঠিক আছে, তারা তাদের সরকারটাকে বানায়। এবার সেই জায়গায় দেখো, এই ফেডারেল আর ইউনিয়নের মধ্যে শক্তিশালী কোনটা? কোনটা মনে হচ্ছে শক্তিশালী? অবভিয়াসলি ইউনিয়ন আর কি। কেননা ফেডারেলে তো কি সব আলাদা আলাদা আর কি, আর ইউনিয়নে কি সব এক। দেখবা ছোটবেলায় আমরা একটা গেমস খেলতাম না,
এবার পাটখাড়ি এবার ধরে মার এবার, ঠিক আছে। এবার পাটখাড়ি যদি রাখো আর কি, ঠিক আছে, মনে করো 10টা তোমার কাছে পাটখাড়ি আছে, সেই 10টা পাটখাড়িকে যদি তুমি একটা একটা করে ধরো না, আমি কিন্তু অনায়াসে ভেঙে ফেলবো আর কি, ভাঙতে পারবো না অনায়াসে। কিন্তু সেই 10টা পাটখাড়িকে যদি আমি এক জায়গায় ধরি আর কি, তাহলে কিন্তু ভাঙা কঠিন আছে, ভাঙা কিন্তু পারা যাবে, মানে ভাঙতে পারা যাবে না। ঠিক এখানেও গল্পটা, মানে এই যে 28টা রাজ্য রয়েছে না, 28টা রাজ্য ওই একই রকম ভাবে এভাবে গোছ হয়ে আছে আর কি। সেখানে একটা রাজ্যকে আক্রমণ করলে 28টা রাজ্যই কিন্তু তার সঙ্গ দেবে, অর্থাৎ ভারতবর্ষ সঙ্গ দেবে আর কি। যেমন মনে করো কোনো বিদেশি কোনো রাষ্ট্র আর কি, যেমন চায়না, চায়না যদি পশ্চিমবঙ্গের উপর আক্রমণ করে, তাহলে পশ্চিমবঙ্গের মতো আক্রমণ যদি করে, ভারতের আরো আরো যে 27টা রাজ্য আছে এবং আরো যে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গ দেবে আর কি, তাই না। তখন পশ্চিমবঙ্গকে আক্রমণ সে করছে না, তখন আক্রমণটা সে কাকে করছে, ভারতকে করছে আর কি। বোঝা গেল তাহলে ইউনিয়ন এবং ফেডারেলের মধ্যে পার্থক্য কি। ফেডারেল কি, ফেডারেল মানে হচ্ছে দুর্বল আর কি, ঠিক আছে। আর ইউনিয়ন যদি দেখো, ইউনিয়ন হচ্ছে স্ট্রং। আরো ভালো করে যদি হিসাব মানে বোঝায়, যদি মনে করো এই যে একটা দেওয়াল আছে, এখানে দেওয়াল দেখতে পাচ্ছ, এই দেওয়ালটা, ঠিক আছে, এখানে একটা দেওয়াল রয়েছে। এবার দেওয়ালটা কি দিয়ে তৈরি করা হয়েছে, ইট দিয়ে তৈরি করা হয়েছে, উপরে আবার কি দেওয়া আছে, সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করা আছে আর কি, ঠিক আছে। ওই বাইরে যদি দেখো আর কি, বাইরে দেখো প্লাস্টার করা নেই আর কি, ওখানেও একটা দেওয়াল আছে, প্লাস্টার করা নেই। ওই দুটো দেওয়ালের মধ্যে শক্তিশালী এই দেওয়ালটা আর ওই পিছনের দেওয়ালটার মধ্যে শক্তিশালী কোনটা, এটা শক্তিশালী আর কি। তাহলে ওইটা হচ্ছে ফেডারেল, এটা ইউনিয়ন, দুটোই প্রাচীর, ঠিক আছে। ওটাও প্রাচীর, ওখানে ওই পিছনে আছে, ওখানে একটা আছে আর কি, দেওয়াল আছে, ওখানে প্লাস্টার করা নেই, ঠিক আছে, প্লাস্টার করা নেই, ওটাও দেওয়াল, এটাও তো দেওয়াল, এটাও তো দেওয়াল, ওটাও দেওয়াল আর কি। তাহলে ওইটা হচ্ছে ফেডারেল, এটা হচ্ছে ইউনিয়ন, দুটোর মধ্যে শক্তিশালী কোনটা, এটা। তাহলে ফেডারেল আর ইউনিয়নের মধ্যে পার্থক্য বোঝা গেল। আর এবার আমাদের ভারতবর্ষ যদি দেখো, আমাদের ভারতবর্ষ ফেডারেল না ইউনিয়ন, ইউনিয়ন। আমাদের ভারতবর্ষ ফেডারেল না ইউনিয়ন, ফেডারেল, এই সরি ইউনিয়ন। 28টা রাজ্য আছে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, আর আমাদের ভারতবর্ষের ভূখণ্ডকে এখানেই 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার রাজ্য, একটা কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চল, আর একটা হচ্ছে কি অর্জিত, তাই না, অর্জিত। রাজ্য কটা আছে, কেন্দ্রশাসিত অঞ্চল আর অর্জিত এখনো একটাও নেই। তবে কেউ যদি আসতে চায়, কেউ যদি আসতে চায় আর কি, তাহলে তাকে নিয়ে এসে কোথায় জায়গা দেওয়া হবে, অর্জিততে জায়গা দেওয়া হবে, ঠিক আছে। আর এই যে 28টা রাজ্যের নাম, এই যে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, এই যে 28টা রাজ্যের নাম কোথায় লেখা আছে বলতো, সব লেখা আছে হচ্ছে আমাদের 1 নাম্বার আর্টিকেলে। কোথায় লেখা আছে, এই যে 28টা রাজ্যের নাম, এগুলো সব আমাদের 1 নাম্বার আর্টিকেলে লেখা আছে। যেমন মনে করো রাশিয়া থেকে, ঠিক আছে, ভ্লাদিমির পুতিন চলে আসলো আর কি, তো পুতিন বা ডোনাল্ড ট্রাম্প চলে এসছে আর কি তোমার কাছে, যে তোমাকে জিজ্ঞাসা করছে তুমি কোথাকার বাসিন্দা, তুমি বললে তো আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাই বললা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এরকম জায়গায় আমি বসবাস করি, হ্যাঁ। তখন ভ্লাদিমির পুতিন বা ডোনাল্ড ট্রাম্প তোমাকে যদি বলে আর কি, ঠিক আছে, এটার নাম যে পশ্চিমবঙ্গ, তার কি প্রমাণ, তুমি যে পশ্চিমবঙ্গ বলছো এটা তার কি প্রমাণ, তখন তুমি বলবে ওই বইটা আছে দেখিসু, ওই যে সংবিধান বইটা, ওখানে সব লেখা আছে আর কি। সংবিধানের যে প্রথম যে আর্টিকেল, সেই প্রথম আর্টিকেলে যেটা পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গ এই নামটা লেখা আছে। মানে 28টা রাজ্য, 8টা ইউনিয়ন টেরিটরি, এগুলো সব নাম কোথায় লেখা আছে, সব 1 নাম্বার আর্টিকেলে লেখা আছে। বোঝা গেছে 1 নম্বর আর্টিকেল, এতগুলো জিনিস আছে। 1 নম্বর আর্টিকেলের পরে হচ্ছে 2 নম্বর আর্টিকেল। ক্লিয়ার তো 1 নম্বর আর্টিকেল, আটকাবে না তো, সমস্যা থাকলে জানাও, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, এবার তো হবে না। চলো তাহলে 1 নম্বর আর্টিকেল আমরা দেখলাম আর কি। পরে দেখো 2 নম্বর আর্টিকেল। 2 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছিল, 2 নম্বর আর্টিকেলে কি বলেছিল, হ্যাঁ, পার্লামেন্ট, এই একজন বলো নাহলে কি করে হবে। একদম, পার্লামেন্টকে, ঠিক আছে, পার্লামেন্টকে নতুন রাজ্য গঠনের কি দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে। 2 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে, যে পার্লামেন্ট রয়েছে, পার্লিয়ামেন্ট, পার্লিয়ামেন্ট যাকে আমরা বাংলায় কি বলি, সংসদ, সংসদ। এই পার্লামেন্ট কাদেরকে নিয়ে গঠিত হয়, আমাদের হচ্ছে তোমার রাজ্যসভা, রাজ্যসভা, লোকসভা, আর হচ্ছে কি আমাদের রাষ্ট্রপতি, মানে হচ্ছে প্রেসিডেন্ট।
এই পার্লামেন্টকে নতুন রাজ্য গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে, নতুন নতুন রাজ্য গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে, ঠিক আছে, ক্ষমতা দেওয়া হয়েছে। অবশ্যই সেখানে পার্লামেন্টে কি হতে হবে, সাধারণ যে সংখ্যাগরিষ্ঠতা বিল, সেই বিলে পাস হতে হবে। তো পার্লামেন্টকে কি করা হয়েছে, নতুন রাজ্য গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। এবং বিদেশি কোনো রাষ্ট্র যদি আমাদের ভারতবর্ষে অন্তর্ভুক্ত হতে চায়, বিদেশি কোনো রাষ্ট্র যদি আমাদের ভারতবর্ষে যদি অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে আমাদের ভারতবর্ষ তাকে নেবে কি নেবে না? নেবে। কিভাবে নেবে? আমাদের পার্লামেন্টে পাস হতে হবে। আমাদের কি হতে হবে, পার্লামেন্ট মানে আমাদের যে সংসদ রয়েছে, এখানে কারা বসে, দিল্লিতে এমপিরা বসে আর কি। তো সেই এমপি যারা রয়েছে আর কি, তোমার রাজ্যসভাতে 245 জন, লোকসভাতে রয়েছে 543 জন, এরা মিটিং করবে আর কি। এখানে যদি পাস হয়ে যায় তাহলে কি হবে, সেই যে মানে বহির্ভূত কোনো রাষ্ট্র আর কি, সে ভারতবর্ষে অন্তর্ভুক্ত হতে পারবে আর কি। এবং এখানে একটা উদাহরণ তোমাদের দিয়েছিলাম, কি উদাহরণ দিয়েছিলাম, সিকিমের উদাহরণ। সিকিমের উদাহরণে কি দিয়েছিলাম, যে 1974 সালে সংবিধানে 35তম সংবিধান সংশোধন করা হয়। 35তম সংবিধান সংশোধন করা হয়। 35তম সংবিধান সংশোধন করা হয়। যে 35তম সংবিধান সংশোধন করার পর এই সিকিমকে কি বলা হয়, এবং সিকিম ভারতবর্ষে অন্তর্ভুক্ত হতে চায়। কেননা সিকিমের উপরে কে ছিল, তিব্বত ছিল আর কি। তিব্বতকে চায়না কিন্তু ক্যাপচার করে নেয়, যে মারাত্মক অত্যাচার করতে শুরু করে। এখানে দেখো, যদি দেখো আর কি, এটা তো সিকিম, উপরে সিকিম। তো এটা যদি সিকিম হয়, তোমার উপরে কে রয়েছে, চীন রয়েছে। এবার চীন কি করে, এই যে এখানে তিব্বত আছে না, এই তিব্বতকে আক্রমণ করে, তিব্বতের উপর মারাত্মক অত্যাচার করতে শুরু করে। তখন সিকিম বলছে, চীন চীন যদি দখল করলে তাহলে আমাদের খবর আছে। তখন সিকিম কি করে, এই ভারতবর্ষে অন্তর্ভুক্ত হওয়ার জন্য 1974 সালে 35তম সংবিধান সংশোধন হয় ভারতবর্ষে। দিয়ে এখানে একটা কি করে, একটা যে পেপার রয়েছে আর কি, সেই পেপারে তারা সিগনেচার করে আর কি। মানে যে আমরা ভারতবর্ষে অন্তর্ভুক্ত হবে, তবে আমরা 1 বছরের জন্য দেখবো আর কি। আমরা কি করব, 1 বছরের জন্য দেখবো আর কি। আমরা যদি তেল, চাল, ময়দা, আটা যদি সব ঠিকঠাক পাই, যেটা ভারতবর্ষের নাগরিকরা যে সুযোগ সুবিধাটা পাই, সেম সুযোগ সুবিধা যদি আমরা পাই, মানে সিকিমের মানুষজন বলছে যে আমরা 1 বছরের জন্য ভারতবর্ষ অন্তর্ভুক্ত হব, যদি আমরা সেম সুযোগ সুবিধা পাই, যে সুযোগ সুবিধা একজন ভারতীয় নাগরিকরা পাচ্ছে, সেম সুযোগ সুবিধা যদি পাই, তাহলে আমরা ভারতবর্ষ অন্তর্ভুক্ত হয়ে যাব, কোনো চাপ নাই। তো তো ঠিক আছে, তারা কি করলো, সিগনেচার মেরে দিল আর কি। 1 বছর তারা থাকলো। 1 বছর থাকার পর দেখছে, ঠিক আছে, এত ভালো জিনিস, তাই না, ভারতবর্ষ মানে কি সারে জাহাজ সে আচ্ছা, হ্যাঁ না, হিন্দুস্তান হামারা। মানে ভারতবর্ষের যে মাটি আর কি, পবিত্র আর কি, ঠিক আছে, ডিজায়ার অফ ল্যান্ড বলা হয়। এখানে সমস্ত আশা আকাঙ্ক্ষা নাকি পূরণ হয় ভারতবর্ষ আর কি। ভারতবর্ষে যদি ফিজিওগ্রাফিক ডিভিশন যদি দেখো, ভারতবর্ষে সবকিছু আছে আর কি, সবকিছু আছে একদম। পাহাড় থেকে শুরু করে, পর্বত থেকে শুরু করে, এদিকে বিশাল সমুদ্র আর কি, ঠিক আছে, বিশাল মরুভূমি আর কি, ভেজিটেশন, ঠিক আছে, তারপর তোমার বিভিন্ন মিনারেলস, তারপর বিভিন্ন তোমার যে শস্য আর কি, A to Z সবকিছু আমাদের ভারতবর্ষে রয়েছে, কোনো কিছুর অভাব নেই। অভাব শুধু একটা জিনিসেরই, সেটা তোমরা প্রত্যেকেই জানো আর কি, তাই না। এই চলো, 1974 সালে তারা কি হলো, অন্তর্ভুক্ত হওয়ার জন্য সিগনেচার করে ফেললো। তার পরের বছরই মানে 1975 সালে সংবিধানে কততম সংবিধান সংশোধন হলো, 36তম সংবিধান সংশোধন হলো। 36তম সংবিধান সংশোধন হয়ে যাওয়ার পর সিকিম ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়ে যায়, হলো। এবার সিকিম যখন ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়ে গেল, এর পরবর্তী যে আর্টিকেল, সেটা কি 3 নম্বর আর্টিকেল। 3 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে, এই যে আমাদের পার্লামেন্ট রয়েছে না, পার্লামেন্ট রয়েছে, এই পার্লামেন্টকে রাজ্য পুনর্গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। রাজ্য রাজ্য পুনর্গঠন রাজ্য পুনর্গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। মানে কি, এই পার্লামেন্ট যদি মনে করে সেই রাজ্যের মানে কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শ ছাড়াই, পার্লামেন্ট যদি মনে করে, পার্লামেন্ট মানে কি, রাজ্যসভা, লোকসভা, রাষ্ট্রপতি, এই পার্লামেন্ট যদি মনে করে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কোন রকম কোন পরামর্শ ছাড়াই সেই রাজ্যের নাম পরিবর্তন করে দিতে পারে। সে রাজ্যের কি করে দিতে পারে, নাম পরিবর্তন করতে পারে, সেই রাজ্যের আয়তন পরিবর্তন করতে পারে, আয়তন মানে কি, ছোট বড় করে দিতে পারে, সীমানা পরিবর্তন করে দিতে পারে, এত কিছু করতে পারে আর কি, ঠিক আছে।
কি কি করতে পারে? নাম পরিবর্তন, আয়তন পরিবর্তন, সীমানা পরিবর্তন, এ টু জেড সব করে দিতে পারে। মানে এই পার্লামেন্টে যদি মনে হয় আর কি যে পশ্চিমবঙ্গের যে পুরুলিয়া জেলাটা আছে সেটা পশ্চিমবঙ্গে থাকলে ভালো লাগছে না, তাহলে পুরুলিয়াটাকে ঝাড়খণ্ডে করে দাও আর কি, পুরুলিয়াটাকে কি করে দাও? ঝাড়খণ্ডে করে দাও। তাহলে পুরুলিয়াটাকে ঝাড়খণ্ডে করে দিতে পারবে শুভেন্দু অধিকারীর কোন রকম কোনো পরামর্শ ছাড়াই, যদি পার্লামেন্ট মনে করে। যদি পার্লামেন্ট মনে করে, পার্লামেন্ট মানে কি? এই হচ্ছে 245 জন, 543 জন, আর এই 543 জনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কতজন আছে? এমপি 42 জন। ঠিক আছে, যেটাকে আমরা লোকসভার ভোট বলি না, আমাদের এমপি কে আছে? ইউসুফ পাঠান। ঠিক আছে, আমাদের এমপি কে আছে? ইউসুফ পাঠান। যেমন দেব, তারপর রচনা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এরা সব কি? এরা সব হচ্ছে এমপি, আমাদের পশ্চিমবঙ্গের এমপি আর কি। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো দেখো, 1 নম্বর ধারা তো বলে দিয়েছি। এখানে কি বলা হয়েছে? 1 নম্বর ধারাতে যে ইউনিয়ন অফ স্টেটস হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। 2 নম্বর ধারাতে বলছে যে কেউ যদি বাইরে থেকে আসতে চায় তাকে নিয়ে নাও। 3 নম্বর ধারায় কি বলছে? 3 নম্বর ধারায় বলছে যখন চলে আসলো এবার তার নাম পরিবর্তন তুমি করতে পারো, কোনো ব্যাপার নাই। তার আয়তন পরিবর্তন করে দিতে পারো, তার সীমানা পরিবর্তন করে দিতে পারো, কোনো ব্যাপার নাই আর কি। মানে এখানে ঘটনা হচ্ছে ওই সময় দেখবা প্রথম প্রথম যেটা লাভ হয় আর কি, তাই না? যখন দেখবা, ঠিক আছে, সেটা মেয়ের ক্ষেত্রে হোক বা ছেলের ক্ষেত্রে হোক আর কি, যতদিন না না পড়বে, সেটা মেয়ে হোক বা ছেলে আর কি, ততদিন দেখবা, ঠিক আছে, লেভেলের কেয়ারিং দেখাবে আর কি, তাই না? লেভেলের মনে হবে আমার জন্য উই স্বর্গ আর কি, মনে হয় না? তাই না? যতদিন না না পড়বা আর কি, ঠিক আছে, যতদিন না তুমি তার না হবা ততদিন দেখবা সে কিন্তু লেভেলের কেয়ারিং দেখাবে আর লেভেলের তোমাকে সম্মান করবে আর কি। ঠিক আছে, তুমি খাওনি, ঠিক আছে, এত রাত হলে আমার খেতে দেয় না এখনো, ঠিক এরকম করলে কি করে হবে? মানে লেভেলের কেয়ারিং আর কি। এবার যখনই তুমি তার হয়ে যাবা আর কি, ঠিক আছে, যখনই তুমি তার হয়ে যাবা তখন কি বলবে? তখন মনে করো কেয়ারিং তো ছাড়ো আর কি, ঠিক আছে, তখন তোমার খুদ গুলো দেখবে। তুমি কলেজে যাবা না আজকে, ঠিক আছে, তোমাকে এই ড্রেস পরা যাবে না, ঠিক আছে, আর তোমার ওই ইনস্টাগ্রামের নামটা চেঞ্জ করতে হবে, আর ইনস্টাগ্রামের ওই ছেলেটাকে ব্লক করতে হবে, আর ইনস্টাগ্রামের আইডি পাসওয়ার্ডটা আমারে দিতে হবে আর কি, তাই না? মানে তখন যখন তুমি হয়ে যাবে, এগুলো কিন্তু আগে বলে না ও, এগুলো কখন বলে? শেষে বলে, যখন তুমি পইতে যাবে আর কি। সেম ঘটনা এখানে ঘটেছে। 2 নম্বর আর্টিকেলে কি বলছে? দেশ পার্লামেন্ট বলছে চলে এসো আগে, কোনো চাপ নাই, ঠিক আছে, আগে চলে এসো, মানে চলে আসলো আর কি, ঠিক আছে, সেটা সিকিম হোক বা পাকিস্তানও যদি চলে আসতে চাই কোনো অসুবিধা নাই আর কি, পাকিস্তানও আসতে পারে। তো প্রথমে তেল মারবে আর কি, চলে এসো। যখনই চলে আসবে 3 নম্বর 2 নম্বর আর্টিকেলে কি বলছে? চলে যখন আসবে 3 নম্বর আর্টিকেলে গিয়ে নাম চেঞ্জ করে দিবে, আয়তন চেঞ্জ করে দিবে, ঠিক আছে, সীমানা পরিবর্তন করে দিবে। পাকিস্তান যখনই চলে আসবে, ঠিক আছে, যখন পাকিস্তান আছে, যখন আসবে তখন তো তেল মারবে আর কি, যখন চলে আসবে পাকিস্তান নাম চেঞ্জ করে দিয়ে অন্য চেঞ্জ করে দিবে আর কি, ঠিক আছে, যেটা বঙ্গদেশ, ঠিক আছে, ওদের যা ইচ্ছা আর কি, ঠিক আছে, মানে ভারত দ্বিতীয়, ঠিক আছে, যাতে একটা নাম বানিয়ে দেবে আর কি। আর এই কাজগুলো করার জন্য 4 নম্বর আর্টিকেল একটা বানানো হয়েছে, বলছে যে এটা এখানে রাষ্ট্রপতির সিগনেচারের প্রয়োজন হবে না। এই কাজগুলো করার জন্য রাষ্ট্রপতির কি হবে না? রাষ্ট্রপতির কোন রকম সিগনেচারের প্রয়োজন হবে না। রাষ্ট্রপতির কোন রকম কোন সিগনেচারের প্রয়োজন হবে? কোন রকম কোন সিগনেচারের প্রয়োজন হবে না। মানে এটাকে আমাদের ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারার বাইরে রাখা হয়েছে, বাইরে রাখা হয়েছে। দেখো প্রথম পার্ট ভারত ও তার ভূখণ্ড, 4টে আর্টিকেল মুখস্থ হয়েছে, 4টে আর্টিকেল হয়ে গেছে তো? আগের দিনও বলেছিলাম একবার, হ্যাঁ আজকে হবে পুরোটা। আরে লাইট গুলো জ্বালাইনি, সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। চলো লেখা হয়ে গেছে। এই ঠিক আছে, আসতে, এই বাবু পুড়ে যাস না, ঠিক আছে, জরিমানা দেওয়া যাবে না, হ্যাঁ। এই বাবু একটু আস্তে কথা বলো, হ্যাঁ, এমনিতে এতগুলো ছেলে পিলে, ঠিক আছে, যদি একটু একটু করে যদি কথা বলো, এমনিতে কানে আমি শুনতে পাচ্ছি না, ডান দিকের কানে। তো একটু আস্তে আস্তে কথা বলো। হয়ে গেছে তো 4টে আর্টিকেল?
দিশা বোঝা গেছে তো? দেখা যাচ্ছে বোর্ড? হ্যাঁ, দেখা যাচ্ছে। চলো নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি অখণ্ড ভারত। অখণ্ড, অখণ্ড ভারত। নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি অখণ্ড ভারত। ঠিক আছে, ভালো জায়গা, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। অখণ্ড ভারত। এই চলো মোটামুটি একটা ভারতের ম্যাপ আঁকা হয়েছে। এটা হচ্ছে আমাদের বর্তমান ভারতবর্ষের ম্যাপ। ঠিক আছে, আর এখানে আমি কি বলছি অখণ্ড ভারত। অখণ্ড ভারত মানে কি যখন ভারতের বিভাজন হয়নি, ভারতের যখন বিভাজন হয়নি তখন যদি দেখি এদিকে আমার এই সাইডটাই কি ছিল, এই সাইডটাই ছিল হচ্ছে পাকিস্তান, তাহলে পাকিস্তান ভারতের মধ্যেই ছিল। উপরে যদি দেখি এখানে কি ছিল আফগানিস্তান, আফগানিস্তান ভারতের মধ্যেই ছিল আর কি। অপরদিকে এই জায়গাটায় আমাদের কি ছিল ছোট ভাই মানে হচ্ছে বাংলাদেশ আর কি, বাংলাদেশ এখানেই ছিল। উপরে যদি দেখি এই জায়গায় কি ছিল চীন, তাই না, চীন, তাহলে চীন কোথায় ছিল আমাদের ভারতেরই ছিল আর কি। অপরদিকে এখানে কি ছিল মায়ানমার, এই মায়ানমার কাদের ছিল ভারতেই ছিল। তো এই সব মিলিয়ে কি ছিল আমাদের অখণ্ড ভারত, এই সব মিলিয়ে কি ছিল অখণ্ড ভারত। এবার ঘটনাটা যেটা ঘটলো আর কি আস্তে আস্তে এগুলো বিভাজন হতে শুরু করলো, আস্তে আস্তে কি হলো বিভাজন হতে শুরু করলো। এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে যে জায়গাটুকু দরকার সেটুকুই আলোচনা করবো আর কি। তো প্রথম যদি দেখো প্রথম হচ্ছে কি আফগানিস্তান। ঠিক আছে, প্রথম কি আফগানিস্তান 1983 সালে, 1983 সালে, কত সালে সরি 1983 না 1883, 1883 সালে এই যে আফগানিস্তান রয়েছে এই আফগানিস্তান ভারত থেকে কি হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে গেল। আর এখান থেকে প্রশ্ন যেটা আসে এই আফগানিস্তান আর ভারতের যে সীমা রেখাটা রয়েছে, যে সীমা রেখাটা রয়েছে সেই সীমা রেখাটার নাম কি ডুরান্ট লাইন। সেই সীমা রেখাটার নাম কি ডুরান্ট লাইন, সীমা রেখাটার নাম কি ডুরান্ট, ডুরান্ট লাইন। তাহলে ভারত আর আফগানিস্তানের সীমা রেখার নাম কি ডুরান্ট লাইন, ভারত আর আফগানিস্তানের সীমা রেখা ডুরান্ট লাইন। এবার এখানে যদি মার্টিমার ডুরান্ট সম্ভবত লাইনটাকে টেনেছিল সেই জন্য তার নাম অনুসরণ করে দিয়ে দাও, মানে যে যা কাজ করবে আর কি তার নাম অনুসরণ করে দিয়ে দেওয়া হয় না। তো এখানে ডুরান্ট লাইন ভারত আর আফগানিস্তানের সীমারেখা, ভারত আর আফগানিস্তানের সীমারেখা ডুরান্ট লাইন। উপরে যদি দেখো ভারত আর চীনের মধ্যে যে সীমারেখাটা রয়েছে, ভারত আর চীনের মধ্যে যে সীমারেখা সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারত আর চীনের যে সীমারেখা সেটা হচ্ছে কি ম্যাকমোহন, ম্যাকমোহন লাইন। শুধু এটুকুই মাথায় রাখো, ভারত আর চীনের যে সীমারেখা সেটা ম্যাকমোহন লাইন, ভারত আর চীনের সীমারেখা ম্যাকমোহন লাইন। এবার এখানে হচ্ছে কি আমাদের পাকিস্তান আর এটা কি আমাদের বাংলাদেশ। ঘটনাটা হচ্ছে কি 1947 সালে, 1947 সালে যখন দেশের বিভাজন ঘটছে আর কি, দেশের বিভাজন কেন ঘটে কিভাবে ঘটে এগুলো সব হিস্ট্রিতে একদম স্টেপ বাই স্টেপ বলা হবে আর কি, কোনো চাপ নাই। তো যখন বিভাজন হচ্ছে তখন এখানে একজন আছে তার নাম হচ্ছে কি সিরিল র্যাডক্লিফ। সিরিল র্যাডক্লিফ এই ভারতবর্ষের বিভাজন করতে আসে, ও ভারতবর্ষের ম্যাপটাকে ছাটিয়ে দিল আর কি। ঠিক আছে, ছাটিয়ে দিল, কি করলো এখানে, এখানে থানাগুলোকে ডট 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 করে টেনে দিয়ে এভাবে একটা লাইন টেনে দেয় আর কি। ঠিক আছে, থানাগুলো যে যত থানা আছে থানাগুলোকে এ একটা থানা এ একটা থানা এ একটা থানা এ একটা থানা, এই হচ্ছে থানাগুলোকে ডট ডট করে একটা টেনে দিল। বলছে এই জায়গাটা ভাগ করতে হবে, তাহলে এখানেও থানা এখানেও থানা এখানেও থানা, এই জায়গাটাকেও একটা ভাগ করে দিল আর কি। ঠিক আছে, তাহলে সিরিল র্যাডক্লিফ কত সালে 1947 সালে র্যাডক্লিফ, র্যাডক্লিফ, র্যাডক্লিফ কি করলো, র্যাডক্লিফ আমাদের ভারতবর্ষের বিভাজন করলো আর কি, ম্যাপটাকে ছাটিয়ে নিল আর কি, দিয়ে একটা কি পাকিস্তান আর একটা হচ্ছে বাংলাদেশ, এই দুটো ভাগে ভাগ করলো আর কি। এবার যখন এটা কোন দিকে ভারতবর্ষের কোন দিকে, এটা পশ্চিম দিকে না এটা, তাহলে এটা কি পশ্চিম পাকিস্তান আর এটা কি পাকিস্তান পূর্ব পাকিস্তান, তাহলে এই দুটো পাকিস্তানে ভাগ করে দিচ্ছে আর কি। একটা কি একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান আর একটা হচ্ছে কি এটা কি এটা হচ্ছে তোমার পূর্ব পাকিস্তান।
পূর্ব পাকিস্তান, এই দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। ঠিক আছে, সিরিল রাডক্লিফ কি করলো 1947 সালে, যে পাকিস্তানটাকে দুটো ভাগে ভাগ করে দিল, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। এবার এই যে পূর্ব পাকিস্তান রয়েছে, এই পূর্ব পাকিস্তান পরবর্তীতে গিয়ে মানে 1971 গিয়ে আর কি, 1947 পর 1971 গিয়ে আর কি স্বাধীনভাবে, ঠিক আছে, মুজিবুর রহমান সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। তো 1971 সালে এই পূর্ব পাকিস্তান নাম পরিবর্তন করে কি নাম হচ্ছে, বাংলাদেশ। কি নাম হচ্ছে, বাংলাদেশ। এবার এখানে এই জায়গাটা নিয়েও প্রচুর স্টোরি আছে, সব বলা হবে একদিন, কোনো চাপ নাই। তাহলে যদি দেখি যে ভারত আর পাকিস্তানের সীমারেখা কি লাইন নামে পরিচিত, রাডক্লিফ, রাডক্লিফ লাইন। ভারত আর পাকিস্তানের সীমারেখা, ভারত আর বাংলাদেশের সীমারেখা, এই কি ব্যাপার বুঝতে পারো নি কি হয়েছে, কি লাইন, ভারত আর বাংলাদেশের, ভারত পাকিস্তান, ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ, ভারত আফগানিস্তান, ভারত চীন, ভারত চীন, ভারত চীন, ম্যাকমোহন। আচ্ছা, ভারত আর এখানে আছে কি শ্রীলঙ্কা আছে, ভারত আর শ্রীলঙ্কার মাঝে একটা প্রণালী আছে যার নাম কি কক প্রণালী। প্রণালী মানে হচ্ছে যেটাকে সংযুক্ত করছে আর কি। তাহলে আস্তে আস্তে দেখো, এটা তো ভারতবর্ষ, ভারতবর্ষ থেকে পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে গেল, বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে গেল, মায়ানমার বিচ্ছিন্ন, মায়ানমারের আগের নাম হচ্ছে কি বর্মা, বর্মা বিচ্ছিন্ন হয়ে যায়, পরে চীন বিচ্ছিন্ন হয়ে যায়, এদিকে আফগানিস্তান বিচ্ছিন্ন হয়ে যায়। এবার কে পড়ে থাকলো, জাস্ট এইটুকু পড়ে থাকলো, কতটুকু পড়ে থাকলো, এইটুকু পড়ে থাকলো। ঠিক আছে, এইটুকু পড়ে থাকলো। তো এবার এখানে যদি দেখো, যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে, ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করছে, তখন ছোট ছোট একটু 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 ছোট ছোট কতগুলো রাজ্য ছিল, ছোট ছোট টোটাল 552টা রাজ্য ছিল, 552টা রাজ্য। টোটাল কতগুলো রাজ্য ছিল, 552টা। ঠিক আছে, দেখো তাহলে, তাহলে এ আলাদা হয়ে গেল, এ আলাদা হয়ে গেল, এ আলাদা হয়ে গেল। তাহলে এখন শুধু এইটুকু পড়ে রয়েছে, এখন কতটুকু পড়ে রয়েছে, এখন যদি দেখো আর কি, চলো মোটামুটি হয়েছে, যা হয়েছে হয়েছে। তাহলে এখন যদি দেখো 4-5টা তো আলাদা হয়ে গিয়ে এখন এইটুকু পড়ে রয়েছে। আর এখানে টোটাল কতগুলো রাজ্য ছিল, এটা হচ্ছে ভারতবর্ষ আর কি। টোটাল কতগুলো রাজ্য ছিল, 552 ছোট ছোট রাজ্য ছিল আর কি। ঠিক আছে, টোটাল রাজ্য কতগুলো ছিল, 552টা। আর এই টোটাল যে 552টা রাজ্য ছিল, সব জায়গায় কি ব্রিটিশরা শাসন করতো, সব জায়গায় কিন্তু ব্রিটিশরা শাসন করতো না আর কি। ব্রিটিশরা মেন মেন জায়গাটাই শাসন করতো। যেমন মেন মেন জায়গা বলতে তোমরা যদি দেখো, আমাদের এখানে যে বাংলা জোনটা ছিল আর কি, বেঙ্গল জোনটা, সেই বেঙ্গল জোনে তারা শাসন করছে। এখানে যে মাদ্রাস যে জোন রয়েছে, সেই মাদ্রাস জোনে তারা শাসন করছে। এখানে যে বোম্বে জোন আছে, সেই বোম্বে জোনে শাসন করছে। পাঞ্জাবের বিশেষ কিছু জায়গাতে তারা শাসন করছে। ঠিক আছে, মানে সব জায়গাতে কিন্তু ব্রিটিশরা শাসন করতো না, মানে যেগুলো মূল মূল যেগুলো ঘাঁটি, সেই জায়গাতে ব্রিটিশরা শাসন করতো আর কি। ঠিক আছে, আর বেশ কিছু জায়গা কি ছিল, বেশ কিছু জায়গাতে দেশীয় রাজারা শাসন করতো, বেশ কিছু জায়গাতে কি করতো, দেশীয় রাজারা শাসন করতো। যেমন হায়দ্রাবাদ যদি দেখো, সেখানে নিজাম স্বাধীনভাবে শাসন করতো আর কি। এখানে জুনাগড় রয়েছে, জুনাগড়ে কি হতো, জুনাগড়েও স্বাধীনভাবে জুনাগড়ের রাজা শাসন করতো। এবং কাশ্মীর যদি দেখো, কাশ্মীরের একজন স্বাধীন রাজা ছিল যার নাম হচ্ছে কি হরি সিং। এদিকে ভাই শোনো একটু, ঠিক আছে, কাশ্মীরের যে রাজা ছিল তার নাম কি হরি সিং। হরি সিংও এই কাশ্মীরে স্বাধীনভাবে রাজত্ব করতো। তো ব্রিটিশরা যখন ঝোলা বা বস্তা নিয়ে যখন কেটে উঠছে, মানে যখন পালিয়ে যাচ্ছে, তখন ব্রিটিশরা ভারতীয়দেরকে কি বলছে, যে আমাদের তো আর এখানে থেকে লাভ নেই, আমরা পালিয়ে গেলাম, তাহলে তোমরা যা করবা করো আর কি। ঠিক আছে, এই স্বাধীন যে সমস্ত রাজ্যগুলো ছিল তাদেরকে বলে গেল যে তোমরা ভারতবর্ষ অন্তর্ভুক্ত হলে হতে পারো, আর তোমরা যদি মনে করো যে ভারতবর্ষ অন্তর্ভুক্ত হবো না, আলাদা একটা রাষ্ট্র তৈরি করব, আলাদা রাষ্ট্র তৈরি করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা যা ইচ্ছা করো আর কি। হ্যাঁ, এবার এই যে 552টা রাজ্য আর কি, এই 552টা রাজ্যকে একীকরণ করার দায়িত্ব 3 জনের উপর ছিল। কাদের উপর ছিল, 3 জনের উপর, যে 552টা রাজ্যকে ছোট ছোট টুকরে ভেঙে ভেঙে, মানে দুটো রাজ্যকে একটা করা বা 4টাকে একটা করা। বর্তমানে তো 28টা আছে, তাহলে 552টা থেকে কিভাবে 28টাতে আসলো, সেটা হচ্ছে আজকের জার্নি। এবার ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে এখানে 3 জন ছিল। একজন হচ্ছে কি সর্দার বল্লভভাই, সর্দার বল্লভভাই প্যাটেল, একজনের নাম হচ্ছে কি ভিপি মেনন,
আরেকজনের নাম হচ্ছে মাউন্ট ব্যাটেন। মাউন্ট ব্যাটেন। এই যে তিনজনের ওপর কি ছিল, দায়িত্ব ছিল যে এই যে 552টা ছোট ছোট রাজ্য আছে এগুলোকে সব একীকরণ করা আর কি। তো ঠিক আছে, ওরা দল বল মিলে লেগে পড়েছে আর কি একীকরণ করতে, কোনো চাপ নাই। এবার যখন একীকরণ করছে আর কি, সবাইকে একীকরণ করে ফেলেছে, মানে ছোট ছোট মনে করো 10টা রাজ্য মিলিয়ে একটা রাজ্য করে দিয়েছে, ঠিক আছে, ছোট ছোট 25টা রাজ্য মিলিয়ে একটা রাজ্য করে দিয়েছে। এইবার ঘটনা হচ্ছে 3 জায়গাতে গিয়ে এদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কয় জায়গায় গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে? 3 জায়গাতে গিয়ে। কোন কোন 3 জায়গা? এক হচ্ছে এখানে হায়দ্রাবাদ আছে, এক হচ্ছে কি হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদ কি বলছে? হায়দ্রাবাদের কিং হচ্ছে কে? হায়দ্রাবাদের কিং হচ্ছে নিজাম। হায়দ্রাবাদের কিং নিজাম। তো নিজাম কি বলছে? নিজাম বলছে যে আমি ভারতে অন্তর্ভুক্ত হব না, আমাকে আলাদা একটা স্বাধীন একটা রাজ্য তৈরি করব। নিজাম কি বলছে? যে একটা স্বাধীন রাজ্য তৈরি করব, তাই বলছে। হুম। এবার স্বাধীন রাজ্য, এই মাঝখান থেকে কি করে স্বাধীন রাজ্য হয়? হুম। তো এই নিজামের উপর কি করা হয়? অপারেশন পোলো চালানো হয় আর কি। অপারেশন পোলো মানে চোর করি, ঠিক আছে। ছেলেপিলে এখানে যারা ছিল সব লাগিয়ে দিয়েছে কাজে, ওরা লেগে পড়ছে কাজে। মনে করো এই হায়দ্রাবাদের উপর কি চালানো হচ্ছে? অপারেশন অপারেশন পোলো। অপারেশন পোলো চালানো হয়। তো অপারেশন পোলো চালানোর পর হায়দ্রাবাদ কার অন্তর্ভুক্ত হয়ে যায়? ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়, ঠিক আছে। এখান থেকে মনে করো জুনাগড় আছে, জুনাগড়। এখানে কে আছে? জুনাগড়। এই জুনাগড় কি বলছে? জুনাগড় বলছে না, আমি ভারতের অন্তর্ভুক্ত হব না, ঠিক আছে। জুনাগড় এখান থেকে বলছে না, আমি ভারতে যাব না। এদিকে ছোট ছোট রাজ্যগুলোকে সব একীকরণ করে ফেলেছে, হ্যাঁ, মানে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করে ফেলেছে। এই মাঝখান থেকে 3 জনে এসে মনে করো হয়েছে না আর কি। তো জুনাগড় বলছে না, আমি ভারতবর্ষ অন্তর্ভুক্ত হব না আর কি। তখন জুনাগড়ে এখানে যে জনগণ ছিল আর কি, জনগণ, সেই জনগণের মতামত নেওয়া হয়, জনগণের মতামত নেওয়া হয়। তখন জনগণ, বেশিরভাগ জনগণ কি বলে? বেশিরভাগ জনগণ বলে যে আমরা পাকিস্তান যাব না, আমরা কোথায় থাকবো? ভারতে থাকবো। বেশিরভাগ জনগণ কি বলে? পাকিস্তান যাব না, ভারতে থাকবো। এবার যেহেতু জনগণ যা বলবে তাই তো হবে। এবার জনগণ যেহেতু বলছে যে আমি ভারতে থাকতে চাই, তো স্বাভাবিকভাবে জুনাগড়ের ক্ষেত্রেও কোন রকম কোনো অসুবিধা হয় না, জুনাগড়ও ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়ে যায়। এবার মূল সমস্যাটা হচ্ছে এই কাশ্মীরের হরি সিং কে নিয়ে আর কি, ঠিক আছে। এবার হরি সিং মানে কাশ্মীরটাকে কি করতে হবে? আমাদের ভারতবর্ষে অন্তর্ভুক্ত করতে হবে। তো কাশ্মীরের রাজা কে আছে? কাশ্মীর যদি দেখো, এই কাশ্মীরের যে কিং তার নাম হচ্ছে কি? হরি সিং। কাশ্মীরের রাজা কি? হরি সিং। হরি সিং বলছে যে স্বর্গ যদি কোথাও থাকে সেটা কাশ্মীরে আছে, ঠিক আছে। হেভেন অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। হেভেন মানে হচ্ছে স্বর্গ আর কি। স্বর্গ যদি কোথাও থাকে, মানে মানে ধরতি পের মানে হচ্ছে ল্যান্ডে আর কি, ঠিক আছে। স্বর্গ যদি কোথাও থাকে সেটা কোথায় রয়েছে? কাশ্মীরে। এবং কাশ্মীর এমনিতেই তাই আর কি, ঠিক আছে। কাশ্মীর এমনিতেই যদি যাও কখনো, ও স্বর্গই মনে হবে, কিন্তু বেশি দিন থাকতে ভালো লাগবে না। তো যাই হোক, স্বর্গ যদি কোথাও থাকে সেটা কাশ্মীরেই আছে, তাহলে কাশ্মীর আলাদা একটা স্বাধীন রাজ্য হবে আর কি। কাশ্মীর কি হবে? একটা স্বাধীন রাজ্য হবে। আর কাশ্মীর ভারতবর্ষে অন্তর্ভুক্ত হবে না, তাই বলছে, ঠিক আছে। কাশ্মীর ভারতবর্ষে অন্তর্ভুক্ত হবে না, একদম মনে করো সেই ডাইরেক্ট মিট দিয়েছে আর কি। এবার হরি সিংকে আর বোঝানো যায়নি। এবার কেউ যদি না বুঝতে চায় তাকে বুঝাইতে পারবা? বোঝানো যাবে না আর কি। তখন এখানে সর্দার বল্লভভাই প্যাটেল, ভিপি মেনন, মাউন্ট ব্যাটেন বলছে ঠিক আছে, তাহলে ও আলাদাই থাক আর কি, ঠিক আছে। কি বলা হচ্ছে? ও আলাদাই থাক। তো হরি সিং বলছে ঠিক আছে, আমি আলাদাভাবে শাসন করবো। এবার আলাদাভাবে শাসন করতে দিলে তো পাশ থেকে পাকিস্তান এখানে আক্রমণটা করে যাবে। পাশ থেকে কি করছে? পাকিস্তান আক্রমণ করছে। পাকিস্তান আক্রমণ করার পর, ঠিক আছে, এখানে কাশ্মীরে যে সমস্ত যারা ছিল আর কি, ঠিক আছে, অত্যাচার এমন লেভেলের করেছে আর কি, ঠিক আছে, মানে মারাত্মক লেভেলের অত্যাচার আর কি। হুম। মানে যেখানে যাকে পেয়েছে সেই চেঙ্গিস খানের মতো আর কি। চেঙ্গিস খান শুনেছো না? যে একজনকে মনে করো, ঠিক আছে, ধারাকসে গলা কেটে নামিয়ে দিয়েছে। এবার মনে করো সেই মেয়েটা গর্ভবতী ছিল আর কি। এবার গর্ভবতী যেহেতু ছিল, পেট কেটে বাচ্চাটাকে বের করে বাচ্চাটাকে আবার কেটেছে আর কি, তাই না? আর এখানে যদি দেখো আর কি, রেপ ধর্ষণ থেকে শুরু করে আর কি, ঠিক আছে, একদম মারাত্মক লেভেলের অত্যাচার। হুম। যে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করছে আর কি, ঠিক আছে, এবং বাবাকে বলছে তুইও কর্নাইল, তোর খবর আছে আর কি, মানে এই লেভেলের অত্যাচার। তখন এই সমস্ত ঘটনা দেখি কাশ্মীরের হরি সিং তুমি ছুটে আসে কার কাছে? এদের কাছে। হুজুর বাঁচাও, কিছু করার নাই, বাঁচাও আমাকে, এই ভারতবর্ষের অন্তর্ভুক্তটা করে লাও, ঠিক আছে। তখন সর্দার বল্লভভাই যে না, কইব না, কোনোভাবে কইব না। তখন তুমি আসলা না, কত করে বললাম, ঠিক আছে, এবার তুমি আসতে চাইলে হবে, ঠিক আছে। তো সর্দার বল্লভভাই প্যাটেল বলছে যে না, যাবো না। হুম। তো পরবর্তীকালে, ঠিক আছে,
আমাদের যে প্রথম প্রাইম মিনিস্টার পন্ডিত জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এদের সবার অনুরোধে আর কি, ঠিক আছে, শেষমেশ ভারতবর্ষ থেকে কি করা হয়, এখান থেকে সৈন্য পাঠানো হয়। এবং সৈন্য পাঠানোর আগে আর কি হরি সিংকে বলা হয়েছে তাহলে এবার সিগনেচারটা মারো, যে ভারতবর্ষে অন্তর্ভুক্ত হলাম, ঠিক আছে, যে রিল্যাক্সেশন যে পেপার রয়েছে আর কি, সেখানে সিগনেচারটা মারো। সিগনেচারটা যখনই মারবা তখনই আমরা সৈন্য পাঠাবো, নাহলে আমরা পাঠাবো না। হ্যাঁ, এবার হরি সিং কি করে, হরি সিং মনে করে একদম সিগনেচার, একদম ফুললি সিগনেচার মিট দেয় আর কি, যে জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হলো আর কি, ঠিক আছে। জম্মু কাশ্মীর কার অন্তর্ভুক্ত হলো, ভারতের অন্তর্ভুক্ত হলো। যখন সিগনেচারটা মেরে দেয় তখনই ভারতবর্ষের সেনাবাহিনী কোথায় চলে যায়, পাকিস্তানে, এই জম্মু কাশ্মীরে চলে যায়। এবার যখন জম্মু কাশ্মীরে যাচ্ছে তখন দেখছে এইটুকু জায়গা পাকিস্তান দখল করে নিয়েছে, আর এখনো পর্যন্ত এই জায়গাটা পাকিস্তান দখল করে আছে। আর সেই জন্য পাকিস্তান আর ভারতের মধ্যে এখনো এই দাঙ্গা, আর আজীবনই আর শেষ হবে না। যখন যাই, ঠিক আছে, ভারতবর্ষের সৈন্য যখন যাই, তখন এই যে মাথাটা দেখছো না, এই মাথাটাকে কে দখল করে নিয়েছে, পাকিস্তান দখল করে নিয়েছে। এবার ভারতবর্ষ এখানে যায় এবং ভারতবর্ষ ব্যাপকভাবে লড়াই করে আর কি, লড়াই করার পর এইটুকু জায়গায় তারা বাঁচাতে পারে। তাহলে এই জায়গাটুকু এখনো কার দখলে আছে, পাকিস্তানের দখলে আছে। এবং এই জায়গাটার নামই কি, পিওকে, মানে পাক অকুপাইড কাশ্মীর। এই জায়গাটার নাম কি, এই যে তোমরা দেখতে পাচ্ছ না ম্যাপের এই জায়গাটুকু, এই জায়গাটুকু কার অধীনে আছে, পাকিস্তানের অধীনে এখনো আছে। পাকিস্তান ছাড়তে চায় না, পাকিস্তান বলে এটা আমার। এবার ভারত কেন বলে এটা আমার, কেননা হরি সিং তো জম্মু কাশ্মীরকে লিখেই দিয়ে গেছিল, তাহলে ভারতও বলে এটা কি আমার আর কি, ঠিক আছে। ও বলে আমার, ভারতও বলে আমার। এবার এটা কার অধীনে আছে, পাকিস্তানের অধীনে আছে আর কি। বোঝা গেল জায়গাটা কেন পাকিস্তানের সঙ্গে আমাদের ভারতবর্ষে এখনো বিবাদ, এবং আজীবন এই বিবাদ চলবে আর কি। মানে এখানে একটা উদাহরণ দিয়ে, আম গাছের উদাহরণ দিয়ে আর কি, ঠিক আছে। আম গাছের উদাহরণটা দিয়েছিলাম না, মনে করো আম গাছ আছে আর কি, ঠিক আছে, একটা ভালো আম গাছ আছে। এবার এই আম গাছটা, এই আসতে ভালো মিষ্টি আম ধরে, এটাই তো আম গাছটাই মনে করো আম ধরেছে আর কি, ঠিক আছে। মানে আম গাছটা একটা আছে, আচ্ছা আর একটু ভালো করে বলি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, এই আসতে মনে করো এই রিসার বাড়ির পাশে একটা আম গাছ আছে, এবং আম গাছটাকে রিসা এসে লাগাইলো, লাগানোর পর সেখানে জল টল সব দিল আর কি, সার বীজ যা আছে সব দিল আর কি। সার বীজ দেওয়ার পর যখন আম ভালো ভালো ধরছে, রিসার পাশের বাড়ির যে লোক রয়েছে, হ্যাঁ, সে দেখা গেল জরিপ করে, ঠিক আছে, আম গাছটাকে তাদের করে নিল। এবার আমি যখন যাব আর কি, আমি যখন যাব যে আমটা যখন একটা খাবো আর কি, তখন রিসাকে যদি জিজ্ঞাসা করি যে আম গাছটা কাদের গো, রিসা কি বলবে, আমাদের। এবার সেম জিনিসই যদি আমি ওই রিসার পাশের বাড়ির লোকটাকে জিজ্ঞেস করি, বিশাল আম গো, এই আম কুটি ছিল, ঠিক আছে, তখন ও কি বলবে, আমাদের গাছ গোয়া, ঠিক আছে। তাহলে ও কি বলবে, আমার, এদিকে রিসাও বলবে আমার আর কি, তাই না। তো সেম ঘটনাটা এই জায়গায় ঘটেছে, ভারতও বলে এটা আমার, পাকিস্তানও বলে এটা আমার। ভারতের ম্যাপেও এটা এরকমটাই দেখায়, পাকিস্তানের ম্যাপে, মানে ভারতের ম্যাপে এটাকে দেখানো হয়, পাকিস্তানের যদি ম্যাপ দেখো পাকিস্তানের ম্যাপেও এটাকে দেখানো হয়। বোঝা গেল। পরবর্তীতে যদি দেখো এই পাঁচটা আবার চীন দখল করলাই, যেটাকে আমরা বলছি আকসাই চীন, মানে ভারতবর্ষের দুই মাথা দুজনা দখল করলি যে, ঠিক আছে, কিন্তু ম্যাপে দেখাচ্ছে এই সাইডটা পাকিস্তান আর এই সাইডটা চীন, দুইজনা দুই দিকে দখল করলি যে। এবার ভারতবর্ষে ওই দুই জায়গা নাই, সেই জন্য ভারতের শত্রুকে ওদিকে পাকিস্তান, এদিকে চীন। বোঝা গেল। তো এই হচ্ছে ঘটনা আর কি। তো আস্তে আস্তে কি হয়, এই যে 52টা রাজ্য রয়েছে, এই 52টা রাজ্য থেকে আস্তে আস্তে কি হচ্ছে, একীকরণ হচ্ছে আর কি। এবার একীকরণ যখন হচ্ছে আর কি, একীকরণ করতে গিয়ে আরো একটা সমস্যার সম্মুখীন হয় আর কি, সেটা হচ্ছে এবার রাজ্যগুলোর কি করতে হবে, নামকরণ করতে হবে আর কি, ঠিক আছে। এবার রাজ্যগুলোকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো এখানে একটা কমিটি গঠন করা হয়। এই এতটুকু বোঝা গেছে তো, হ্যাঁ, ক্লিয়ার তো, এইটুকু সমস্যা নাই তো। চলো নেক্সট। এই চলো, তারপর কি করা হয়, ঠিক আছে, এখান থেকে একটা কমিটি তৈরি করা হচ্ছে, ঠিক আছে। কি তৈরি করা হচ্ছে, একটা কমিটি তৈরি করা হচ্ছে। কমিটিতে কারা কারা থাকবে, এখানে সর্দার বল্লভভাই প্যাটেল থাকবে, ভিপি মেনন থাকবে, আর মাউন্ট ব্যাটেন থাকবে, ঠিক আছে, মাউন্ট ব্যাটেন থাকবে আর কি। তো এদের প্রত্যেকে মিলে একটা কমিটি তৈরি করছে, কি তৈরি করছে, একটা কমিটি, একটা কমিটি তৈরি করছে। এবং এই কমিটি কি বলছে, এই কমিটি বলছে যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যাবে না। কমিটি কি বলছে, যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন আমরা করতে চাই না,
যে যে অঞ্চলে যে ভাষায় কথা বলবে তাকে সেই ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করে দেব। সেই ভাষার ভিত্তিতে আমরা রাজ্য তৈরি করতে চাই না, তাই কি বলছে এই কমিটি বলছে আর কি। ঠিক আছে, তো এই যে কমিটি বলছে, এবার এখানে যদি দেখো আমাদের ভারতবর্ষের এই যে জোনটা কি ছিল, মাদ্রাজ জোন ছিল না? মাদ্রাজের উপরের দিকটা বর্তমানে কি এপি মানে কি অন্ধ্রপ্রদেশ, আর নিচেরটা কি, নিচেরটা হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, এই অন্ধ্রপ্রদেশে একজন বসবাস করতো, তার নাম হচ্ছে পট্টভি শ্রীরামালু। পট্টভি শ্রীরামালু। এই পট্টভি শ্রীরামালু বলছে কি, বলছে যে আমি অন্ধ্রপ্রদেশে থাকি, ঠিক আছে, আর অন্ধ্রপ্রদেশের ভাষা হচ্ছে কি তেলেগু, আর তামিলনাড়ুর লোক তামিল ভাষায় কথা বলে। ঠিক আছে, তাহলে একটা রাজ্যে দুই রকম ভাষায় কথা বলছে, এ আমার পছন্দ না। তাহলে কি করবা, আমরা যেহেতু তেলেগু ভাষায় কথা বলি, আমাদের জন্য অন্ধ্রপ্রদেশ তৈরি করে দাও, আর ওদের জন্য তামিলনাড়ু তৈরি করে দাও। আর এই যে কমিটিতে কি বলা হয়েছিল যে ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করা যাবে না, তো ঠিক আছে করা যাবে না। এই পট্টভি শ্রীরামালু মনে করো সেই বসিপুরের রাস্তার ধারে দেবার 53 দিন মনে করো না খেয়ে একদম বসেছিল। ঠিক আছে, অনশনে বসছিল যে না লাগবে আর কি। ঠিক আছে, ভাষার ভিত্তিতে মানে ও সেই পুরি গেছে আর কি। ঠিক আছে, তোকে দেখতে না না ভাষার ভিত্তিতে রাজ্য হবে, তাই বলছো রাজ্য করতে হবে ভাষার ভিত্তিতে। ঠিক আছে, এদিকে জওহরলাল নেহরু এরা সবাই কি বলছে, ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করা যাবে না। এবার 53 দিন না খেয়েছিল, 53 দিন অনশন করার পর পট্টভি শ্রীরামালু মরে যায়। ঠিক আছে, তখন পট্টভি শ্রীরামালু যখন মরে যায়, তখন মনে করো ভারতবর্ষে আন্দোলন হতে শুরু করে। হ্যাঁ, যে এরা করলো কি, ওই জলজান্ত মানুষকে মেরে ফেলাইলো। হ্যাঁ, জলজান্ত মানুষটাকে মেরে ফেলালো আর কি। ঠিক আছে, অনশন করি আর কি। তখন গোটা ভারতবর্ষে আন্দোলন হতে শুরু করে। তখন এই আন্দোলন থেকে পন্ডিত জওহরলাল বলছে আগে তো আমার গদিটা বাঁচাই, তারপরে যাবে হবে। হ্যাঁ, তখন এখানে একটা কমিশন তৈরি করা হয়, সেটা হচ্ছে কি ফজল আলী কমিশন। ঠিক আছে, একটা কমিশন গঠন করা হয়, ফজল আলী ফজল আলী কমিশন। ফজল আলী কমিশন, এই ফজল আলী কমিশন 1953 সালে কি হচ্ছে তৈরি হচ্ছে। ফজল আলী কমিশন কি হচ্ছে 1953 সালে ফজল আলী কমিশন তৈরি হচ্ছে আর কি। তো ফজল আলী কমিশন তৈরি হওয়ার পর, ঠিক আছে, ভাষার ভিত্তিতে, ঠিক আছে, প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশকে তৈরি করা হয়। ঠিক আছে, ভাষার ভিত্তিতে। তাহলে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কে তৈরি হয়, অন্ধ্রপ্রদেশ আর কি। ঠিক আছে, সম্ভবত তারিখটা হচ্ছে 1 অক্টোবর। 1 অক্টোবর 1953 তে কোন রাজ্য তৈরি হচ্ছে, অন্ধ্রপ্রদেশ। এবার ভাষার ভিত্তিতে যখন অন্ধ্রপ্রদেশ তৈরি হয়ে যাচ্ছে, তখন এই যারা মারাঠাতে ছিল আর কি, তারা বলছে আমাদের জন্য মহারাষ্ট্র হবে এবার। তাইলে পাঞ্জাবে যারা ছিল, যারা পাঞ্জাবি ভাষায় কথা বলতে পারছে, আমাদের জন্য পাঞ্জাব হোক। তাইলে এবার ওইখানে হইলো, এখানে হবে না, তার মানে কি? ঠিক আছে, তো এরপর আস্তে আস্তে ভাষার ভিত্তিতে কি হয়, রাজ্যগুলোর ভাগ হয়ে যায়। ঠিক আছে, এবার সেই সময় যদি দেখি, সেই সময় আমাদের রাজ্য মানে স্টেট কতগুলো ছিল, স্টেট ছিল হচ্ছে 14টা, আর ইউটি কটা ছিল, ইউটি ছিল হচ্ছে 6টা। সেই সময় স্টেট কটা ছিল, 14টা, ইউটি কটা ছিল, ইউটি ছিল হচ্ছে 6টা। ঠিক আছে, ইউটি কটা ছিল, 6টা। এবার তারপর আস্তে আস্তে এখান থেকে কি হয়, আস্তে আস্তে এখান থেকে পুনর্গঠন হচ্ছে। পুনর্গঠন কিভাবে হয়, এখানে যদি দেখো আর কি, এই অন্ধ্রপ্রদেশটা ভেঙে আবার কি হয়, তেলেঙ্গানা তৈরি হয়। অন্ধ্রপ্রদেশটা ভেঙে কি তৈরি হচ্ছে, তেলেঙ্গানা। মানে এপিটা ভেঙে কি তৈরি হচ্ছে, তেলেঙ্গানা। আর তেলেঙ্গানা কবে তৈরি হয় বলতো, 2014 সালের 2রা জুন। এবং এটাই হচ্ছে কি আমাদের সবচেয়ে নবীনতম রাজ্য, নবীনতম রাজ্য। তাহলে দেখো অন্ধ্রপ্রদেশ ভেঙে কি তৈরি হচ্ছে, তেলেঙ্গানা তৈরি হচ্ছে। উপর দিকে যদি দেখো, এখানে তোমার মধ্যপ্রদেশ ভেঙে তোমার তৈরি হয় হচ্ছে ছত্তিশগড়। এমপি ভেঙে কি তৈরি হচ্ছে, ছত্তিশগড় তৈরি হয়। উপরের দিকে যদি দেখো ইউপি ভেঙে কি তৈরি হয়, উত্তরাখণ্ড তৈরি হয়। এদিকে যদি দেখো বিহার ভেঙে কি তৈরি হচ্ছে, ঝাড়খণ্ড তৈরি হচ্ছে আর কি। বিহার ভেঙে কি তৈরি হয়, ঝাড়খণ্ড। তো এইভাবে আস্তে আস্তে কি হয়, এই রাজ্যগুলো তৈরি হয়। এটা 1 নভেম্বর হয় 2000 সালের, এটা 1 নভেম্বর হয়, এটা 9 নভেম্বর হয়, আর এটা 15 নভেম্বর হয়। এভাবে আস্তে 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 কি হয়, রাজ্যগুলো পুনর্গঠন হয়। দিয়ে বর্তমানে আমরা যদি দেখি, বর্তমানে আমাদের রাজ্য কতগুলো দাঁড়িয়েছে, 28টা। ইউটি কতগুলো দাঁড়িয়েছে, 8টা ইউটি দাঁড়িয়েছে। ঠিক আছে, বর্তমানে কি হয়েছে, বর্তমানে 28টা রাজ্য দাঁড়িয়েছে, আর ইউটি কটা দাঁড়িয়েছে, 8টা দাঁড়িয়েছে। বোঝা গেল, এই গল্প বোঝা গেছে তো? তাহলে দেখো, এই যে বিশাল যে অখণ্ড ভারত ছিল আমাদের,
এই বিশাল অখণ্ড ভারত থেকে কিভাবে আমরা এই যে 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চলে এলাম আর কি, এই জার্নি। বলো কার কি কোথায় সমস্যা আছে বলো বাবু। ক্লাসে রেকর্ডেড দিয়ে দিবো, নোটস বানাবা, পরের দিন মক টেস্ট দিব। আর মক টেস্টের স্কোর যদি এরপরে খারাপ হয়েছে তাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। মক টেস্টের স্কোর খারাপ করা যাবে না, পড়াশোনা করে আসতে হবে, ধোকা আর দেওয়া যাবে না, আর ধোকা আর নেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? চলো আজকে এসো। কোডিং ডিকোডিং এর ক্লাস মেসেজ করবা। নবীন ভাই অফ কর না ওটা, ভিডিও রেকর্ডিংটা অফ কর।